আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামিনে মুক্ত পিকে হালদার। জানাবো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা। হাসিনা নিজ ঘরেই রোপণ করেন দুর্নীতির বিষ বৃক্ষ। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনে যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো নওগাঁয় বেড়েছে চালের দাম, মজুদ বিরোধী অভিযানের দাবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামিনে মুক্ত পিকে হালদার। দীর্ঘ ২.৫ বছর পর খোলা আকাশের নিচে পিকে হালদার বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ পাচারের অভিযোগে প্রধান অভিযুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:45টার দিকে তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে পিকে হালদার জানান, আমি এখন কিছু বলবো না, আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাবো। এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেট কারে চেপে ওই স্থান ত্যাগ করেন। যদিও এই মুহূর্তে তিনি কোথায় যান তা সাংবাদিকদের বলেননি। গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালতে। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে 10 লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় আদালত। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান। পিকে হালদারের সঙ্গে ওই দিন জামিন পান তার অন্য দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র এবং উত্তম মিত্র। তবে নথি ও বন সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মিত্র কারাগার থেকে মুক্তি পাননি। এই মামলায় পরবর্তী শুনানি আগামী 9 জানুয়ারি। এর আগে পিকে হালদারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে 2019 সালে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। তখন শোনা গিয়েছিল তিনি কানাডায় চলে গেছেন। কিন্তু 2022 সালের 13 মে হঠাৎ করেই খবর আসে পিকে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পর্কের খোঁজে পশ্চিমবঙ্গ অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্ট। পরদিন আসে গ্রেপ্তারের খবর। সেই থেকে তিনি পশ্চিমবঙ্গের কারাগারে ছিলেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে বাংলাদেশের 34টি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গত বছরের 8 অক্টোবর তাকে 22 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা। হাসিনা নিজ ঘরে রোপণ করেন দুর্নীতির বিষ বৃক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ফিরিস্তি একে একে প্রকাশ পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোন ভাগ্নেরা ছিলেন আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষ বৃক্ষ, এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রূপপুর সহ 9টি প্রকল্পে হাসিনা পরিবারের 80,000 কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার প্রায় 3,600 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। রোববার সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনেক ঘটনাই সত্য, অনেক তথ্য উপাত্ত আসছে। সুনির্দিষ্টভাবে তথ্য উপাত্ত আসার পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক পরস্পর যোগসাজশে এই দুর্নীতি সংঘটিত করেছেন। হাত দিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছে তারা। প্রাথমিক অনুসন্ধানে দুদকের প্রাপ্ত তথ্যে জানা গেছে টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রচার করা হয়েছে। এই অর্থ নিয়ে যুক্তরাজ্যের জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে। আরো জানা গেছে, রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুদক। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিক বিষয়ক বিভাগের সদস্যরা। দুদক জানতে পেরেছে 2014 সালে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব অজয় জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও ক্যামন আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভেট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। জানা গেছে, দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে হাসিনা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন। এরপরে সব নথির তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIU-র কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজয় জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন বা 30 কোটি মার্কিন ডলার প্রায় 3600 কোটি টাকা পাচার পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদকের একই টিম। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে, 2014 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ABFI তদন্তে আর্থিক কেলেঙ্কারিতে জয়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। বিশেষ করে তার নামে হংকং ও ক্যামন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। পাচার করা টাকার পরিমাণ 300 মিলিয়ন মার্কিন ডলার। জানা গেছে, 9টি মেগা প্রকল্পের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 18 ডিসেম্বর 5 সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে দুদক। অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত, রিজার্ভ রাশিদুল হাসান ও AKM মুর্তজা আলী। তার 8 প্রকল্পের 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কাজও নিয়োজিত থাকবেন। আরো জানা গেছে, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার পাচার গুরুতর অভিযোগের বিপরীতে FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিত হয়েছে। ওইসব তথ্য প্রমাণ দুদককে সরবরাহ করা হবে। হাসিনা ও জয়ের গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের মতো ভয়াবহ অপরাধ সংগঠনের প্রমাণ শীঘ্রই দুদকের হাতে চলে আসবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস শেখ হাসিনা ও জয়ের স্পেশাল এজেন্ডা প্রাইভেটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে 30 কোটি ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসেবে জমা করা হয়েছে। মর্মে নিশ্চিত হয়েছে। আরেকটি সূত্র বলছে, এসব অভিযোগের অনেক দালিলিক প্রমাণ পাওয়ার পরই কমিশন শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে 30 কোটি US ডলার পাচার অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে সজীব অজয় জয় ভাগ্নে টিউলিপ সিদ্দিকীর 5 মিলিয়ন ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। দুদিন পর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদকের পক্ষ থেকে। বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পের 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগও দুদক হাতে পেয়েছে। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনে যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বলছেন আমির খসরু। অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, সুতরাং ওই সময় নিয়ে আমার অবগত নই। কি কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদিও এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে, ফলে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সরকার ঘোষিত টাইম ফ্রেমের আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সেটা সম্পূর্ণ হয়ে এখন আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। নির্বাচনের আগে এখন সরকার কি সংস্কার করতে পারবে সেটা দেখার বিষয়। যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে সেসব বিষয়ে সংস্কার হতে পারে, আর যেগুলোতে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপির কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশ উদ্ধার গণতন্ত্র পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সে চেষ্টাটাই করে যাচ্ছি, সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়েই। তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে। যে
যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতে থাকবে। রাজনীতিবিদের জনগণের কাছে বারবার যেতে হবে, সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট একটা মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।